Hi students, welcome to this session of history. Dear students, আমরা ডিসকাস করছিলাম ওয়ার্ল্ড হিস্ট্রি, যেখানে এনসিইআরটি ক্লাস 9-এর আমরা সিবিএসসি বোর্ডের যে সিলেবাসটা সেটা কভার করছি। ক্লাস 9 এনসিইআরটি যারা ফলো করে, এনসিইআরটি ক্লাস 9 সিবিএসসি বোর্ড, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। তাছাড়াও ইউপিএসসি বা ডব্লিউবিসিএস ক্লিয়ার করতে গেলে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো তো অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাস ডিসকাস করেছিলাম যে লুইস 16 একটা ফ্রান্সের একটা বারওয়ান ফ্যামিলি থেকে বিলং করে, এবং সে যখন গদিতে বসেছিল সেই সময় ট্রেজারি পুরো এমটি হয়ে গেছিলো, এবং ওখানে তিনটে স্টেটের কথা বলেছিলাম। ফার্স্ট স্টেট হচ্ছে ক্লার্জি, মানে হচ্ছে যারা ফাদার চার্চম্যান যারা আছে, হ্যাঁ, এই সমস্ত ব্রাহ্মণ যে শ্রেণীর মানুষ তাদেরকে ক্লার্জি বলা হতো। নোবিলিটি হচ্ছে যারা কিং বা কিং কোনো গভর্নমেন্ট অফিসিয়াল, যে কিংয়ের আন্ডারে কাজ করছে যারা, সেই সমস্ত অফিসিয়ালগুলোকে, বা যারা এমনি এক্সিকিউটিভ ফাংশনের মধ্যে আছে তাদেরকে নোবিলিটি বলছে। এই দুটো শ্রেণী কোনো ট্যাক্স পে করতো না। থার্ড স্টেটের মধ্যে বিগ বিজনেসম্যান, মার্চেন্ট, কোর্ট অফিসিয়াল, লয়ার, ডক্টর, পিজেন্ট, আর্টিসান, স্মল পিজেন্ট, ল্যান্ডলেস, লেবার, সার্ভেন্ট, এরা সব আসতো এবং এরা ট্যাক্স পে করতে হতো এদেরকে। শিক্ষিত সমাজেরও কিছু ডক্টর, লয়ার, টিচার, এরাও কিন্তু এই থার্ড স্টেটের মধ্যে আসতো, ঠিক আছে? এবং আমরা দেখেছি যে ওখানে লিভারেজ বলে একটা কারেন্সি চলতো 1994 সাল পর্যন্ত, এবং কিছু ট্যাক্স, তিথি, টেইলি, এই সমস্ত ট্যাক্স সিস্টেম ছিল। আর আমরা আরও কি দেখলাম যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা স্ট্রাগল ফর সার্ভাইভটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম সাবসিস্টেন্স ক্রাইসিস দেখা গেছে। হোয়াট ইজ সাবসিস্টেন্স ক্রাইসিস? অ্যান এক্সট্রিম সিচুয়েশন হোয়ার বেসিক মিনস অফ লাইভলিহুড আর এন্ডেঞ্জার্ড। গ্রোয়িং, এরপরে যখন এরকম কন্ডিশন হলো, মানে একটা হারভেস্টিং ঠিকঠাক হচ্ছে না, প্রোডাকশান ঠিকঠাক নেই, তারপরে আবার এবং পপুলেশনও বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে, এবং মানুষ কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে সবসময় আছে। তারপরে এই সময়টায় যখন এরকম কন্ডিশন ফ্রান্সে চলতে থাকলো, তখন গ্রোয়িং মিডল ক্লাস এনভাইসেস অ্যান্ড এন্ড অফ প্রিভিলেজেস। তার মানে এরা কি করছে, যে মিডল ক্লাস যারা মধ্যবিত্ত শিক্ষিত সমাজকে দায়িত্ব দেওয়া হলো যে আপনারা এর একটা সমাধান করুন, এটা এই অবস্থা এইভাবে চলতে পারে না। তখন ডাক্তার, টিচার, লয়ার, এই শ্রেণীর যত শিক্ষিত মানুষ আছে থার্ড স্টেটের, তারা কী চাইলো, যারা অ্যাকচুয়ালি প্রসপেরাস এবং এডুকেটেড মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাদের কাছ থেকে একটা সলিউশন বা একটা বিচার যখন চাওয়া হলো, তখন তারা কিন্তু চিন্তা করলো যে হ্যাঁ, এইভাবে তো চলতে পারে না, কীভাবে কী সমাধান করা যায়। এইবার এইটা সমাধানটা কিভাবে হলো, যে বেসিক্যালি দিস মিডল ক্লাস গ্রুপ এরা কি করলো, যে বলছে প্রিভিলেজ যা কিছু দেওয়া হবে, দ্যাট শুড বি বেসড অন দ্য মেরিট নট বার্থ। মানে হেরিডিটারি যে কনসেপ্টটা বা মোনার্কিজম যেটা হচ্ছে, বা নেপোটিজম বলতে পারো, বংশ পরম্পরায় এটা যেটা চলছে, যে রাজার বেটা রাজা হলো, সে তার কোয়ালিটি থাকলো কি না থাকলো সেটা কিন্তু দেখা হবে না। তো সেই ব্যাপারটা, মানে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, এবং বলছে যে মেরিট বেস, মানে যার যার ক্যাপাবিলিটি আছে, যার কোয়ালিটি আছে, সেই কিন্তু সুযোগ সুবিধা বা সেই ওখানে মানে ডিসিশান মেকিং এবিলিটি তার হবে, এবং কোনো বাই বার্থ কোনো রকম কোনো প্রিভিলেজ দেওয়া হবে না, ঠিক আছে? এই জন্য কী হলো, একটা বিপ্লবী চেতনা মানুষের মধ্যে আসলো, এবং বিভিন্ন রকম ফিলোসফার আমাদের দেশে যেরকম কাজী নজরুল ইসলাম, বিভিন্ন রকম বিদ্রোহী কবি বলি আমরা, সে মানে যে বিভিন্ন রকম যে লেখা, বা যত মনে করো পত্রিকা, বা গঙ্গাধর তিলকের, গান্ধীজির, হ্যাঁ, এই ধরনের যে পত্রিকার মধ্য দিয়ে, বিভিন্ন রকম ম্যাগাজিনের মধ্য দিয়ে আমরা যেমন দেখতে পাই একটা বিপ্লবী চেতনা জাগানোর জন্য মানুষকে একটা তার নাটকের মাধ্যমে, দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটকের মাধ্যমে, এইভাবে যে এটা সমাজে এটা কি রিফ্লেক্ট করে, যে মানে রিকোয়ারমেন্ট বা তোমরা কি অ্যাকচুয়ালি থার্ড স্টেট সম্বন্ধে তারা মানে ডিসক্রাইব করার চেষ্টা করে। তো সেইখানে বিভিন্ন রকম ফিলোসফারও ফ্রান্সে এরকম উঠে এসেছিলো সেই সময়, এবং তাদের আইডিয়াটা তাদের লেখার মাধ্যমে কিন্তু রিফ্লেক্ট করেছিল সমাজে। জন লকে, দেখো এখানে দেখতে পাবে তোমরা, এই যে এখানে পয়েন্টটা দেখো, তুমি পেজ নাম্বার 6-এ চলে আসো। জন লকে, জিন জ্যাক রসো, ওকে, জিন জ্যাক, দেখতে পাচ্ছ এই নামগুলো, রসোয়ে, জন লকে, এরা যে
তারপরে তোমার আরও অনেকে, যেমন মনে করো মন্টেস্কু, এই সমস্ত যে বড় বড় ফিলোসোফার, এরা কিন্তু বিভিন্ন রকম বইয়ের মাধ্যমে তাদের বুকে বুকে যে সমস্ত কথাগুলো লিখতো তার মাধ্যমে কিন্তু একটা রিভলিউশন তৈরি করার চেষ্টা করতো, যে যে তোমাদের অ্যাকচুয়ালি আমাদের রাইটটা আরও বেশি হওয়া উচিত, বা এটা এইভাবে চলতে পারে না। সুতরাং যে ফেমাস ফিলোসোফার জন লকে একটা বই লিখেছিল টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। টু ট্রিটিস অফ গভর্নমেন্ট এখানে দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাবে তুমি টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। দেখো এখানে দেখো পেজ নাম্বার 6-এর মধ্যে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। এই যে টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, এখানে টোটালি ইনি কি বলছেন, যে আমি টোটালি ডিসঅ্যাগ্রি করি এই মনার্কিজম সিস্টেমটা, মানে যে মনার্কি সিস্টেমটা আমি টোটালি ডিসঅ্যাগ্রি করি, এটা আমি এর বিরুদ্ধে। এবং মানে যে গভর্নমেন্টের মধ্যে একটা ট্রিটি সন্ধি হওয়া উচিত এবং কিভাবে দেশ চালাবে, অ্যাকচুয়ালি মোনার্কিজম সিস্টেমটার টোটাল বিরোধিতা কে করেছিল? জন লকে। জিন জ্যাক রসো যে বলছিলাম, সে লিখেছে কি, একটা বই লিখেছে সোশ্যাল কন্ট্রাক্ট। দেখো সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট বলতে অ্যাকচুয়ালি বলছে দেয়ার শুড বি এ লিঙ্ক অর কন্ট্রাক্ট বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড পিপল, যে মানুষের দাবি কী সেই অনুযায়ী কাজ করতে হবে, যে একটা কন্ট্রাক্ট থাকবে, যে হ্যাঁ এইভাবে এইভাবে কাজ করতে হবে। এমন নয় যে আমি রাজা বলে আমি যা খুশি তাই করছি, এখানে ডিক্টেটরশিপ রোল প্লে করছি, এটা কিন্তু সম্ভব করলে হবে না। একটা সোশ্যাল কন্ট্রাক্ট বলে একটা বই, সেখানে লিখেছে, বলছে দেয়ার শুড বি সাম সোশ্যাল কন্ট্যাক্ট বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। ঠিক আছে, তো সোশ্যাল কন্ট্যাক্ট বিটুইন পিপল অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ, যারা মানে যারা আমাদের রিপ্রেজেন্টেটিভকে, যে সমস্ত এমপি এমএলএ, এরা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমরা এদেরকে পাঠাই এবং এরাই ডিসিশন মেকিং করে, এবং সেইখানে একটা সোশ্যাল কন্ট্যাক্ট থাকতে হবে, সেটা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে আরও একটা মন্টেস্কিউ কী লিখেছে? দ্য স্পিরিট অফ লস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপর বেস করে আমেরিকা চলছে আজকাল। আমেরিকা কেন, আমাদের দেশেও এটা চলে। দ্য স্পিরিট অফ লস মানে হচ্ছে ডিভিশন, এখানে বলছে, ইনি বলছেন যে ডিভিশন অফ পাওয়ার হতে হবে। ডিভিশন অফ পাওয়ার বিটুইন বলাতে ভুল হবে, অ্যামাং লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। তাহলে এই যে ইউএসএতে এইভাবে দেখুন, সেই সময় যে ইউএসএ ব্রিটেনের সঙ্গে লড়াই করছে, 13টা কলোনি, তারা স্বাধীনতা সংগ্রাম পাওয়ার জন্য, এবং তারপরে কি হলো, এই যে ডিভিশন অফ পাওয়ার মানে লেজিসলেটিভ ল তৈরি করবে, এক্সিকিউটিভ সেটা এক্সিকিউট করবে, এবং জুডিশিয়ারি কি করবে, সেটা ন্যায় দেবে। মানে তোমার যে এক্সিকিউশনটা হলো সেটা যাতে সঠিকভাবে ইম্পোজ হয় সমাজে, সেই সবগুলো দেখাশোনা করবে। যদি সেটা ভায়োলেট করে তাহলে কিন্তু জুডিশিয়ারি পানিশ করবে তাকে। ঠিক আছে, এ কী করবে? জাস্টিস দেবে জুডিশিয়ারি। এবং লেজিসলেটিভ, এই যে আমাদের এমএলএগুলো এই পার্লামেন্টে যে সমস্ত ল বা বিল ফিল আনে, এই সমস্ত লেজিসলেটিভের কাজ। এক্সিকিউটিভ হচ্ছে যারা এক্সিকিউটিভ অথরিটি, এদের এই এক্সিকিউশনটা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন হয়। মনে করো ডিএম, ডিস্ট্রিক্ট কালেক্টর, এরা সবাই মিলে এক্সিকিউশনটা করে, মানে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এই কাজটা এক্সিকিউট হয়। ঠিক আছে, তো এক্সিকিউটিভ বডি এরা কি করে, জাস্ট কাজটা এক্সিকিউট হলো, যেটা লটা তৈরি হলো সেটা। এবং জুডিশিয়ারি সমাজে যা কিছু মানে জাস্টিস বা থেকে শুরু করে, যেটা মানে অ্যাকচুয়ালি যেটা কোথাও কোনো রকম কোনো ইনজাস্টিস সিচুয়েশন হলে সেটাকে প্রোটেক্ট করে। ঠিক আছে, বোঝা গেল? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মন্টেস্কিউ, যেটা দ্য স্পিরিট অফ লস, যেটা ডিভিশন অফ পাওয়ারের কনসেপ্টটা বলা হয়েছে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা জাস্ট খুব তাড়াতাড়ি আমরা জাস্ট জেনে নেব যে অ্যাকচুয়ালি কজেস অফ রিভলিউশনটা আমরা কী পড়লাম। দেখো এরপরে আউটব্রেক অফ রিভলিউশন চলে আসবে। ঠিক আছে, তো আমরা কজেস অফ রিভলিউশন এর মানে বলতে পারি, একটা পলিটিক্যাল কজ ছিল, পলিটিক্যাল কজ, একটা ইকোনমিক্যাল কজ, একটা সোশ্যাল কজ। তাহলে পলিটিক্যালের মধ্যে বলতে পারি যে ট্যাক্সগুলো যেগুলো ইম্পোজ করা হতো বিভিন্ন রকম ইলিগাল ওয়েতে, একটা শ্রেণী ট্যাক্স দেবে, দুটো শ্রেণী ট্যাক্স দেবে না, এই সমস্ত বিষয়গুলো। এর জন্য একটা ফ্রেন্সে একটা রিভলিউশনের কনসেপ্ট চলে আসে। ইকোনমিক্যাল মানে বেসিক নিড বা বেসিক প্রাইস, সেই সমস্ত, যে রুটি পাচ্ছে না টাইম মতো, ব্রেড পাচ্ছে না, সে মানে ফুড গ্রেনের ডিমান্ড আছে, সাপ্লাই নেই। হ্যাঁ, এবং তাতে কি হচ্ছে, পুয়ার আর রিচের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো এই বেসিক নিড অফ লাইভলিহুড যেটা বলে, সেটা কিন্তু
ফুলফিল হচ্ছে না, তার জন্য কিন্তু রিভলিউশনের একটা কারণ। আর সোশ্যাল যে কজ সেটা হচ্ছে 3টে গ্রুপে ভাগ হয়েছিল, ক্লার্জি, নোবিলিটি আর পিজেন্ট। তোমাদের বলেছিলাম ক্লার্জি হচ্ছে কি, যারা চার্চম্যান বা ফাদার বলতে পারো, যারা ব্রাহ্মণ সমাজের লোকজন, এরা হচ্ছে ক্লার্জি। এরা সমস্ত সুযোগ সুবিধা নিত, প্লাস ট্যাক্সও দিত না, এবং ম্যাক্সিমাম 60% যে সম্পত্তি বা জমি, ল্যান্ড, সমস্ত এই এই ক্লার্জি এবং নোবিলিটি গ্রুপের মধ্যে ছিল। সেখানে যে কৃষক সমাজ বা এই যে থার্ড স্টেট, এরা কিন্তু বিভিন্ন রকমভাবে ডিপ্রাইভ হতো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। নোবিলিটি হচ্ছে যারা কিংয়ের আন্ডারে যে সমস্ত কর্মচারী, যারা শাসন কার্যে অংশগ্রহণ করে, তাদের এই শ্রেণীও প্রিভিলেজ পেত সমস্ত জায়গা থেকে, নোবিলিটি আর ক্লার্জি। এবং পিজেন্ট হচ্ছে যত আমার মিডল ক্লাস, যারা মানে চাষি, তারপরে তোমার বিভিন্ন রকম সার্ভেন্ট, মানে লেবাররা, তারপরে তোমার মনে করো যে লয়ার, ডক্টর, টিচার, এরা শিক্ষিত আর কি, থার্ড স্টেটের শিক্ষিত লোকজন, এরা সবাই মিলে থার্ড স্টেটে ছিল। এবং এই যে 3টে কারণ, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, এর জন্যই কিন্তু ফ্রান্সের রিভলিউশন তৈরি হলো। তো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব কি, আউটব্রেক অফ ফ্রেঞ্চ রিভলিউশন। আজকে জাস্ট কুইকলি আমরা ডিসকাস করে নেব কয়েকটা শর্ট কোশ্চেন, তুমি লিখে নিতে পারো। লেখো, আমি যে কোশ্চেনটা বলছি সেটা লেখো। কোশ্চেন নাম্বার 1, the burden of financial activity of state during the burden of the financial activity of state during the old regime was borne by কোন স্টেট? থার্ড স্টেট। তাহলে থার্ড স্টেট, তার মানে এই যে বার্ডেন অফ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি অফ দ্য ডিউরিং দ্য ওল্ড রিজাইম, এটা বোন ছিল থার্ড স্টেট। ঠিক আছে, থার্ড স্টেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 বলছে, হোয়াট ইন ফ্রান্স the 18th century witnessed the emergence of the special group. Write down, in France the 18th century witnessed the emergence of a special group which was known as কি, মিডল ক্লাস। তাহলে ফ্রান্সের যে 18th সেঞ্চুরিতে একটা বিশাল একটা এমার্জেন্সি তৈরি হয়েছিল একটা স্পেশাল গ্রুপের উপরে, সেই স্পেশাল গ্রুপটাকে বলে মিডল ক্লাস। নেক্সট কোশ্চেন নাম্বার 3, রাইট ডাউন কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়ার দ্য কজেস অফ এমটি ট্রেজারি অফ ফ্রান্স আন্ডার লুইস 16? হোয়াট ওয়ার দ্য কজেস অফ এমটি ট্রেজারি অফ ফ্রান্স আন্ডার লুইস 16? তাহলে লুইস 16 আন্ডারে যে এমটি ট্রেজারি খালি হয়ে গেছিলো, মানে রাজকোষ, সেটার কী কারণ ছিল? তো তুমি জানো যে 13টা কলোনিকে হেল্প করেছিল আমেরিকার, ওটাও একটা কারণ। তাছাড়া প্যালেস অফ ভার্সাইলেস, এটা মেনটেন করতে অনেক খরচ হয়ে যেত, রানী উল্টোপাল্টা খরচ করতো, রানী লেভিশ লাইফ লিড করতো, এবং আর্মি, তারপরে সমস্ত গভর্নমেন্ট অফিস, কোর্ট, ইউনিভার্সিটিজ, এই সমস্ত জায়গায় বিভিন্ন রকমভাবে কী হতো, মানে এইগুলো অফিসগুলো চালাতে গেলে অনেক খরচ হয়ে যেত, এবং বিভিন্ন রকম ধারের মধ্যে পড়ে গেছিলো। 2 বিলিয়ন লিভারেজ, যেটা 10% ইন্টারেস্টে তোমাকে, মানে লিভারেজের ডেপ্ট হয়ে গেছিলো তার উপরে, যেটা 10% ইন্টারেস্ট ছিল। এই সমস্ত কারণের জন্য ট্রেজারিটা এমটি হয়ে গেছিলো। তাছাড়া একটা শ্রেণী ট্যাক্স দিত না, দুটো শ্রেণী, ফার্স্ট আর সেকেন্ড স্টেট। এই সমস্ত কারণগুলো তুমি লিখতে পারো। নেক্সট কোশ্চেন নাম্বার 4 লেখো, হোয়াট ওয়াজ সাবসিস্টেন্স ক্রাইসিস? মেনশন 2 ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ইট। তাহলে যে সাবসিস্টেন্স ক্রাইসিস, যেটা মানে কি, অ্যান এক্সট্রিম সিচুয়েশান হোয়ার বেসিক মিনস অফ লাইভলিহুড আর এন্ডেঞ্জার্ড, এটা হচ্ছে সাবসিস্টেন্স ক্রাইসিস। ঠিক আছে, এই যে এইরকম ক্রাইসিস কেন হলো? কারণ পপুলেশন বেড়ে গেছিলো, প্রোডাকশান বাড়েনি, অ্যাজ এ রেজাল্ট কী হয়েছে,
ব্রেড প্রাইস বেড়ে গেছে, ঠিক আছে। তাছাড়া কি যে ট্যাক্স খুব মানে হাই অ্যামাউন্ট অফ ট্যাক্স ইম্পোজ করে দিয়েছে, এই সমস্ত কিন্তু তুমি মেনশন করতে পারো। লাস্ট কোশ্চেন, আর একটা কোশ্চেন লেখো, হোয়াই ডিড দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ওয়াইডেন। তা গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার কেন ওয়াইড করা মানে বেড়ে গেছিলো সেটা তুমি লিখতে পারো, হোয়াই ডিড দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ওয়াইডেন। তো কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 5 যে সাবসিস্টেন্স ক্রাইসিস কি মেনশন করো দুটো পয়েন্ট, এবং হোয়াই ডিড দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার ওয়াইডেন, এই দুটো কোশ্চেনই কিন্তু সিনোনিমাস টার্ম, মানে কোশ্চেন একই রকমই অ্যান্সার হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কী আমি বলেছি। এবং লাস্ট কোশ্চেন, সে কোশ্চেন নাম্বার 6 লিখে নাও যে এক্সপ্লেন দ্য সোশ্যাল কন্ডিশন ইন ফ্রান্স বিফোর রিভলিউশনের আগে সোশ্যাল কন্ডিশনটা তোমাকে ডিসক্রাইব করতে হবে। লাস্ট কোশ্চেনটা মোটামুটি লাস্ট তিনটে চারটে কোশ্চেন, শর্ট কোশ্চেনে দেয় 1 মার্কস, আর এগুলো হচ্ছে 3 মার্কস বা 4 মার্কসে থাকতে পারে, ঠিক আছে, যে তোমাদের প্যাটার্নে আছে, ঠিক আছে, সেটা দেখে নিও। 3 মার্কস সম্ভবত, 3 মার্কস 5 মার্কস এরকম থাকে। তো আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন চলছে পার্ট 1। এর পরের লেকচারে আমরা কি পড়বো, আউটব্রেক অফ দ্য, মানে এটা কিন্তু এই জাস্ট ক্রিয়েশন হয়ে গেল, একটা ফিল্ড তৈরি হয়ে গেল, এবার রিভলিউশন হবে, আউটব্রেক অফ দ্য রিভলিউশন, ঠিক আছে। এবার মানুষ কিন্তু এবার ফেটে পড়বে, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, আর এইগুলো কিন্তু তোমরা লিখবে এবং এই বইটা পড়বে, আমি যা যা বলেছি সেই পেজগুলো দেখবে, ওখানে দেখলেই তুমি বুঝতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। কোনো রকম কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানিও। আই উইল গেট ব্যাক টু টুডে আপ টু দিস। থ্যাংক ইউ ফর লিসনিং। জয়।